মানে তুমি দিবে কিছু আমি দিব কিছু, এই টাইপের একটা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আমাদের যে বিনিময় প্রথা, টাকা হলো ব্যাংকের মা, কিন্তু ওই তো ব্যাংকে তো খাওয়া দাওয়া করা লাগবে, বা ব্যাংক যে চালায় তার তো খাওয়া দাওয়া করা লাগবে। তো ব্যাংক কীভাবে খাওয়া দাওয়া করে এটা একটু আমরা দেখি। ব্যাংক খাওয়া দাওয়া করে হলো আপনার টাকা। এই যে আমরা যে 6টা ব্যাংকের নাম বললাম, এখানে যে সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক, এই দুইটা বর্তমানে বাংলাদেশের সরকারি ব্যাংক আছে। বাকি জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, এই 4টা ব্যাংক এখন প্রাইভেট হয়ে গেছে। কিন্তু এই 4টা ব্যাংকে এখন কিন্তু ভালোই অবস্থায় আছে। তার মানে বাংলাদেশের যে সরকার বা বাংলাদেশে যেই সরকার আসতো তারাই তাদের আপন মানুষ বসাইতো এখানে। এর ফলে কি হয়েছে, বাংলাদেশের যে ব্যাংক ব্যবস্থা উড়ে গেছে। 80-80 দশকে কী করছে, সবগুলোকে আবার বেসরকারি খাতে কি ছেড়ে দিছে। তো এই কড়ি, হাঙরের দাঁত বা হাতির দাঁত, পাথর, এইগুলো যদি আপনি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করেন বা মুদ্রা হিসেবে ব্যবহার করেন, তাহলে যে যে মাছ শিকার করে সাগরে সেই হবে সবচেয়ে ধনী ব্যক্তি, যে হাতি শিকার করে সেই হবে সবচেয়ে ধনী ব্যক্তি। এরপর সোনা তামা রূপা এগুলো তো বাংলাদেশে নাই। তো এখন এগুলোর যেই দেশগুলোতে সোনা তামা রূপা আছে এবং ওই দেশের যেই ধরেন একটা এরিয়াতে আমি আমার মালিকানা ধরে রাখছি, তাহলে ওই সবচেয়ে বেশি ধনী ব্যক্তি। কিন্তু সবচেয়ে ধনী ব্যক্তি তো কাউকে হতে দেওয়া যাবে না, কারণ মানুষ স্বার্থপর টাইপের, আমারই ধনী হতে হবে। যে টাকা ছাড়া দুনিয়া চলে না। তো ওই টাকা কিভাবে উৎপত্তি হয়েছে এটা আমরা বেশিরভাগ মানুষই জানি না। তো আজকের আমাদের এই চ্যাপ্টার, যেটাতে মুদ্রা, ব্যাংক এবং ব্যাংকিং নিয়ে আলোচনা করা হয়েছে, ওইটার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে টাকার উৎপত্তি হয়েছে এবং কিভাবে ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি হয়েছে। তো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের এই যে টাকা বা মুদ্রাকেই আমরা টাকা বলি, বা বাংলাদেশের যে মুদ্রার নাম ওইটাই হলো টাকা। মানে আমরা যে টাকাটা বলি ওটা হলো বাংলাদেশের মুদ্রার জাস্ট নাম। বাট এই মুদ্রা সিস্টেম বা মানি হলো যে মানি ব্যবস্থা বা মানি ম্যানেজমেন্ট, ওইটাই হলো আমাদের জন্য মুদ্রার একটা শাখাই বলতে পারবেন আপনি। টাকা বা মুদ্রার বাংলাদেশের যে নাম ওইটাই হলো টাকা। যাই হোক, এখন আমরা শুরু করি যে মুদ্রার ইতিহাস দিয়ে, বা আমরা যে এখন টাকাটা ব্যবহার করি, যে কাগজের মুদ্রা যেখানে লেখা থাকে শেখ মুজিবের ছবি, এরপর বাংলাদেশের বিভিন্ন নেতা মন্ত্রীর ছবি, যেগুলো বিভিন্ন দেশে লাগাই, আমেরিকাতেও লাগাই, ইন্ডিয়াতেও লাগাই। তো যাই হোক, এখন তো অবস্থা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখি আমাদের যে কাগজি মুদ্রা, এটা কিন্তু আগে ছিল না। আগে কী ছিল দেখা যাক। তো একদম মানে মানুষ যখন পৃথিবীতে বুঝতে শুরু করছে যে তার কী করতে হবে, মানে তার যা আছে তার মধ্যে সে সীমাবদ্ধ না, বা তার আরও কিছু লাগবে, তখন থেকে মানুষ যেই মুদ্রার প্রচলন ওইটা শুরু করেছে আর কি। তো বাংলাদেশে না, একদম পৃথিবীতে যখন মানুষের কাছে টাকা ছিল না বা টাকা বিষয়ে মানুষ জানতোই না, তখন মানুষ তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র, এইগুলো যে প্রয়োজন, ওই প্রয়োজনটা মেটাতে হলো বিনিময় প্রথার মাধ্যমে। বিনিময় প্রথার মাধ্যমে মানে কি, মানে আপনার কাছে চাল আছে, আপনি আমাকে চাল দিবেন, বিনিময়ে আমার কাছে ডাল আছে, আমি আপনাকে ডাল দিব। মানে তুমি দিবে কিছু আমি দিব কিছু, এই টাইপের একটা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আমাদের যে বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম, বিনিময় প্রথা, বা আপনি আমাকে আমার যে প্রয়োজন, ওই প্রয়োজন মেটাচ্ছি আপনার থেকে নিয়ে। এই যে আপনার থেকে নিচ্ছি, বিনিময়ে কিন্তু আপনাকে অবশ্যই কিছু দিতে হবে, নাহলে আপনি আমাকে কি দিবেন না, যা আমার প্রয়োজন তা দিবেন না। তো এই যে বিনিময় প্রথা বা একটার বিনিময়ে আর নেওয়া, এইটার সৃষ্টির মাধ্যমে মানুষ ব্যবসার মূলত সৃষ্টি হয় এখান থেকেই। এবং মুদ্রারও সৃষ্টির যেই পটভূমি বা মুদ্রা সৃষ্টির যেই প্রথম স্টেপ, এটা শুরু হয় বিনিময় প্রথার মাধ্যমে। এরপর যে মুদ্রা সৃষ্টি, এটা হয় হলো পটভূমি কী বা মুদ্রা সৃষ্টির কারণ কী। তো এই কারণ হিসেবে বা কোন কারণে, কোন প্রয়োজনে মানুষ যে মুদ্রাটা কী করে সৃষ্টি করে, বা মানুষ মুদ্রার প্রয়োজন অনুভব করে, এখানে 3টি কারণ দেখানো হয়েছে। একটা হলো বিনিময়ের সহজ মাধ্যমের জন্য, মানে আপনি ধরেন আমি আপনাকে একটা অ্যামাউন্ট চালের বিনিময়ে আর একটা অ্যামাউন্ট ডাল দিলাম, কিন্তু আপনি জাস্ট এখনকার যেই বাজার রেট ওইটা চিন্তা করেন। 1 কেজি চালের দাম আপনি 60 থেকে 100 টাকা, কিন্তু 1 কেজি ডালের দাম কিন্তু 100 টাকার বেশি। মানে আপনি 1 কেজি চালের বিনিময়ে 1 কেজি ডাল কী করতে পারবেন না, বিনিময় করতে পারবেন না। এই যে বিনিময়ের যে সহজলভ্যতা বা বিনিময়ের যে মাধ্যম, ওইটাকে সহজ করার জন্য আমাদের যে ওই মুদ্রার প্রয়োজনীয়তা মানুষ অনুভব করে। এরপর কি, সঞ্চয়ের ভাণ্ডার। এখন দেখেন, আপনি কিন্তু এই যে আপনার কাছে যে চাল ডাল আছে, এই চাল ডালগুলো কখনোই যে সঞ্চয় করতে পারবেন না। আপনি বিঘার পর বিঘা বা একরের পর একর যেই চাষাবাদ করতে থাকলেন, কিন্তু আপনি এত পরিশ্রম করার পরও কী হতে পারতেছে না, বড়লোক হতে পারতেছে না। তো বড়লোক হওয়ার জন্য যেই বড়লোকরা আছে, তো তারাই যে মুদ্রার প্রয়োজনীয়তা কি অনুভব করে। এরপর কি, মূল্যের পরিমাপক। ওই যে বললাম যে আপনার যে চাল আছে, ওই চালের মূল্য ডালের মূল্যের সাথে সেম না। বা আপনি মনে করেন যে একটা গরু পাললেন, আপনি ওই গরুর বিনিময়ে কিন্তু ছাগল নিতে পারবেন না, কিন্তু আপনার দরকার ছাগল। তো এটার জন্যই মানে আপনার দরকার গরু, আপনার ছাগলের বিনিময়ে আপনি গরু পাবেন না। তো এই যে
মূল্যের পরিমাপ, ওই মূল্যের পরিমাপ করার জন্য আমাদের যে মুদ্রা, ওই মুদ্রার প্রয়োজনীয়তা মানুষ অনুভব করে এবং মুদ্রার প্রচলন হয়। তো মুদ্রার কিন্তু একসাথে মানে মানুষ যে মানুষের প্রয়োজন অনুভব করলো যে তার কি প্রয়োজন, টাকা প্রয়োজন। এখন মানুষ তো জানে না যে টাকা কি। এই যে আমরা কাগজের যে নোটগুলো ব্যবহার করি বা আমাদের যে কয়েনগুলো আছে, এইগুলো তো হুট করে মানুষ চাইছে এখন চলে আসে নাই। মানুষ এর বিকল্প হিসেবে মানুষ এই যে কয়েন বা যে কাগজের টাকা, এইগুলো আসতে মানুষের অনেকটা স্টেপ পার করতে হয়েছে। তো এই স্টেপগুলো আমাদের যে ইতিহাস বা আমাদের যে যুগ বা আমাদের যে সময়, ওই সময়ের যেই সময়ের উপর বেস করে আমাদের যে 3টা ভাগে এখানে ভাগ করা হয়েছে। এখানে ফার্স্টে হলো আদিম যুগ। আদিম যুগ মানে যখন মানুষ প্রথমবারের মতো তাদের বিনিময়ের জন্য একটা মাধ্যম বের করছে। এই মাধ্যমটা কি? এই মাধ্যমের মধ্যে রয়েছে কড়ি বা বিভিন্ন ধরনের বিভিন্ন পাথর, এরপর হাঙরের দাঁত। মানুষ যারা সমুদ্র থেকে হাঙর শিকার করে নিয়ে আসে, তাদের হাঙরের দাঁতগুলোকে যেই মুদ্রা হিসেবে ব্যবহার করতো, কারণ এগুলো কী ছিল, একটু রেয়ার ছিল বা মানুষ খুব কমই এদের যেই সহজলভ্যতা বা মানুষ খুব কম মানুষের কাছে এগুলো থাকতো। তো এগুলোর এই জন্য দামি মনে করা হতো। এরপর কি হাতির দাঁত, যেটা এখনও কি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের প্রাইস দিয়ে ডিটারমাইন করা হয়। এরপর কি পাথর, বিভিন্ন ধরনের ধরেন আপনি রাস্তা থেকে পাথর খুঁড়িয়ে নিলেন, এটা না, মানে বিভিন্ন রেঞ্জের পাথর বা বিভিন্ন যে তাদের গঠন অনুযায়ী বা তাদের যে পাথরের যে চেহারা, ওই চেহারা অনুযায়ী পাথর। এরপর ঝিনুক আছে, পোড়া মাটি বা মাটিকে পুড়িয়ে একটা টাইপ করা হতো, এটা মানে আপনি কয়েন টাইপেরও বলতে পারেন। এরপর তামা, রূপা, সোনা, এগুলো হলো মানে উত্তোলন করে এরপর কি এগুলোকে মানুষ বিনিময় করতো এইগুলোর মাধ্যমে। কিন্তু এখন দেখেন আপনি যে এই কড়ি, হাঙরের দাঁত বা হাতির দাঁত, পাথর, এইগুলো যদি আপনি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করেন বা মুদ্রা হিসেবে ব্যবহার করেন, তাহলে যে মাছ শিকার করে সাগরে, সেই হবে সবচেয়ে ধনী ব্যক্তি। যে হাতি শিকার করে, সেই হবে সবচেয়ে ধনী ব্যক্তি। এরপর যার মানে বাড়ি হলো পাথরের যে পাশে, বাংলাদেশে কিন্তু পাথর নাই, পাথর খুব কম, যেগুলো হলো তাও বাংলাদেশের না, যেগুলো সিলেটে বিভিন্ন বর্ডার ক্রস হয়ে আসে। তো এখন তাহলে যেই দেশগুলোতে পাহাড় যে পাথর আছে, ওইটাই হয়তো সবচেয়ে বড় ধনী রাষ্ট্র। এরপর সোনা, তামা, রূপা, এগুলো তো বাংলাদেশে নাই। তো এখন এইগুলোর যেই দেশগুলোতে সোনা, তামা, রূপা আছে এবং ওই দেশের যেই ধরেন একটা এরিয়াতে আমি আমার মালিকানা ধরে রাখছি, তাহলে ওই সবচেয়ে বেশি ধনী ব্যক্তি। কিন্তু সবচেয়ে ধনী ব্যক্তি তো কাউকে হতে দেওয়া যাবে না, কারণ মানুষ স্বার্থপর টাইপের, আমারই ধনী হতে হবে। তো এই ধনী হওয়ার জন্য মানুষ আরেকটু যে করছে, আমাদের যেই মুদ্রা হিসেবে যেগুলো ব্যবহার করতো বা বিনিময়ের যেই মাধ্যমগুলো মানুষ আবিষ্কার করছে, ওইগুলোকে আরেকটু কী করছে, আপডেট করছে। আপডেট কী করছে? এগুলো হলো এই যে সোনা, তামা, রূপা, এগুলোকে তারা একটা মুদ্রায় রূপান্তর করছে। মানে আপনি একটা সোনার বা একটা রূপার যেই মনে করেন পাথর বা একটা অ্যামাউন্টের সোনা বা রূপা, এগুলোতে তো আপনি কি করতে পারবেন না, আপনি ডিটারমাইন করতে পারবেন না। তো এটাকে তারা কি করছে, একটা নির্দিষ্ট আকৃতি দিছে। এবং আকৃতি দেওয়ার কি কারণ হয়েছে, আকৃতি দেওয়ার মাধ্যমে তারা কি করছে, তারা যে এগুলো বহনের সুবিধা বা এইগুলো যে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়ার সুবিধার্থে তারা একটা মুদ্রার রূপ দিছে। এবং এটার বিনিময়ে তারা কি একটা জাস্ট একটা প্রাইস বা একটা রেঞ্জ ডিটারমাইন করার মাধ্যমে নিয়ে গেছে। এরপর তারা এগুলোকে কী করছে, মুদ্রায় রূপান্তর করছে। কিন্তু এখন দেখেন এই যে সোনা, রূপা, তামা, এগুলো কিন্তু খুবই লিমিটেড। এগুলো লিমিটেড হওয়ার কারণে মানুষ সবার কাছেই, মানে আমাদের প্রায় 700 কোটি মানুষ, ঠিক আছে, তখন তো 700 কোটি ছিল না, কিন্তু তখনও কম ছিল না। এখন মনে করেন 100 কোটি ছিল। এই 100 কোটি মানুষের কাছে তো সবার কাছে যে সোনা, রূপা, তামা, এইগুলো কী করতে যাবে না, মানে এগুলো সবার কাছে পৌঁছে দেওয়া যাবে না, এত পরিমাণে নাই, ঠিক আছে। তো এখন যারা ধনী আছে তারা কী করতে এই যে যাদের কাছে এই যে সোনা, রূপা বা তামা এগুলো রয়ে গেছে বা হিউজ পরিমাণ আছে, তারা কী করলো, জমা রাখা শুরু করলো, যে পরে ব্যবহার করবে বা তাদের যে পরবর্তী জেনারেশন, এদের জন্য জমা রাখা শুরু করলো। এখন এই যে মানুষ একটা পরিমাণের জমা করা শুরু করলো, কিন্তু এই যে এই সম্পদ, এগুলো তো লিমিটেড ছিল। এই জন্য এগুলো কী হয়ে যাচ্ছে, যেগুলো মানে পাওয়া খুবই দুষ্কর হয়ে যাচ্ছিল। এবং এইগুলো যে বহন করা, মনে করেন আপনার কাছে যে টাকা আছে বা কাগজের টাকা 1000 টাকা, এখন এই 1000 টাকার আপনি কী করলেন, স্বর্ণ কিনে এগুলো বহন করা শুরু করলেন। কিন্তু ওয়েট বা এগুলোর রিস্ক, এগুলো সবগুলোর বিবেচনা করে মানুষ এইটাকে আরও আপডেট করলো, বা সোনা, রূপা, তামার যেই ধাতব মুদ্রা, এগুলোকে আরও আপডেট করলো। আপডেট করে কিসে নিয়ে গেলো, যে বর্তমানে যেই
আধুনিক যে টাকা বা আধুনিক, এখন তো আধুনিক আরও আধুনিক হয়ে গেছে, তো যে কাগজি মুদ্রা, ওই কাগজি মুদ্রার কী করলো, প্রচলন করলো। এখন এটা কিসের কারণে প্রচলন করলো? এগুলো হলো ওই যে বললাম যে ধাতব পদার্থগুলো দুষ্প্রাপ্য বা খুব কম পরিমাণে আমাদের প্রকৃতিতে পাওয়া যায়। এরপর এগুলো যে যে বহন করা, ওইগুলোও কী হয়ে যায়, সহজে বহনযোগ্য না। এরপর আধুনিক যে নিরাপত্তা, মনে করেন আপনি 1 কেজি স্বর্ণ নিয়ে কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে কিন্তু খুব সহজেই মেরে দেরে টাকাগুলো নিয়ে ফেলবে, ঠিক আছে? তো এই সব কিছু বিবেচনা করে আমাদের কী হলো, কাগজি মুদ্রার প্রচলন করলো এবং কাগজি মুদ্রার যুগ আসলো। এখন এই কাগজি মুদ্রা থেকেও আরেকটা যুগে আমরা বর্তমানে পদার্পণ করতেছি, ওটা হলো যে অনলাইন মানি, ঠিক আছে? এই অনলাইন মানি কি, মানে আপনার কাছে কোনো টাকাই থাকবে না। আগে মানুষের কাছে কী থাকতো, রেয়ার কিছু জিনিস থাকতো, সোনা থাকতো, তামা থাকতো একদম হিউজ পরিমাণে। এরপর মানুষ ওইটাকে লিমিটেড করে কী করে, মুদ্রায় রূপান্তর করে, এবং মানুষের কাছে ওই যে দুষ্কর যে জিনিসগুলো, ওইগুলো কমে যায়। এরপর মানুষ এগুলোকে আরও আপডেট করে, যারা ধরেন একদম কী বলে লিডিং আছে, একদম খুব পাওয়ারফুল যারা, এরা কী করে, এগুলোকে আরও লিমিটেড করে তাদের কাছে রেখে দেয় এবং আমাদেরকে কাগজ ধরায় দেয়। এখন তারা এই কাগজও নিয়ে ফেলতেছে, আমাদেরকে এমন একটা টাকা ধরাচ্ছে যেটা আমাদের কাছে নাই। মানে আমাদের কাছে টাকা থাকবে না, জাস্ট একটা সংখ্যা থাকবে যে আপনার কাছে এত পরিমাণ টাকা আছে, যেটা আপনি ব্যাংকের ক্ষেত্রে দেখতে পান যে আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিন্তু এটা ব্যাংকে আপনার কাছে নাই। এরপর বিকাশে আপনি টাকা এক্সচেঞ্জ করতেছেন 2000 টাকা বা পেমেন্ট করতেছেন, দেখেন এই টাকাটা কিন্তু আপনার কাছে নাই। তো এটা হলো পরের বিষয়, এটা আপনাদের পড়ার বিষয় না। যাই হোক, এরপর দেখেন যে আমাদের যে 2 নম্বর টপিক, ওটা হলো মুদ্রা এবং তার কার্যাবলী। তো এটা কিন্তু আমরা অলরেডি আমাদের যেই ফার্স্টেই যেই ছিলাম যে মুদ্রার পটভূমি বা মুদ্রা কেন সৃষ্টি করা হয়েছে, এটার মাধ্যমে আমরা আলোচনা করে ফেলছি যে আমরা মুদ্রা কেন বা মুদ্রার কাজ কি। এই 3টা কাজ, একটা হলো বিনিময় করবে, বা আপনি কোনো কিছু কিনতে গেলে আপনি এই মুদ্রার বিনিময়ে কিনতে পারবেন, এবং আপনার কোনো কিছু আছে যেটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, এই মুদ্রার বিনিময়ে আপনি আরেকজনের কাছে কী করতে পারবেন, বিনিময় করতে পারবেন। এরপর কি, সঞ্চয় ভাণ্ডার, মানে আপনি সঞ্চয় করার জন্য, মানে আপনার কাছে একটা হিউজ পরিমাণের আছে, আপনি সবগুলো আপনার খরচ করা লাগতেছে না, আপনার প্রয়োজন মিটিয়ে আরও কিছু অ্যামাউন্ট কি থেকে যাচ্ছে, ওইটা রেখে দেওয়ার জন্য আপনার এই মুদ্রা ব্যবহার করা হয়। এরপর কি, মূল্যের পরিমাপক, মনে করেন আপনি কি কিনবেন, আপনি একটা মোবাইল কিনবেন। এই যে মোবাইল কিনবেন, এই মোবাইল কেনার জন্য আপনার কত টাকা প্রয়োজন, বা আপনি একটা আপনার বউয়ের জন্য স্বর্ণের গহনা কিনবেন, আচ্ছা সরি আপনারা তো বিবাহিত না, মনে করেন আপনি আপনার মায়ের জন্য একটা স্বর্ণের গহনা কিনবেন। ওই স্বর্ণের গহনা কেনার জন্য আপনার যেই টাকা বা ওই স্বর্ণের গহনার যেই দাম, বা ওই স্বর্ণে কী পরিমাণ টাকা দিলে বা কী পরিমাণ আপনি অন্য একটা সম্পদ দিলে আপনি পাবেন, ওই যে পরিমাণের মূল্য, ওইটাই নির্ণয় করা হয় আমাদের মুদ্রার মাধ্যমে। এরপরে কি আছে দেখি। এরপরে আমাদের যে 3 নাম্বার, এইখানে আছে হলো আমাদের যে মুদ্রা এবং ব্যাংক সম্পর্কে আলোচনা করা হয়েছে, বা মুদ্রা এবং ব্যাংকের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্কটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো মুদ্রা এবং ব্যাংকের সাথে কী সম্পর্ক, আমরা যারা বিজনেসের স্টুডেন্ট আছি বা কমার্সের স্টুডেন্ট আছি, আমরা জানি যে আমাদের নগদ যে টাকাটা আছে, মনে করেন আপনি নগদে ক্যাশে 1000 টাকা আছে, আপনার ব্যাংকে 1000 টাকা আছে, আমরা কিন্তু দুইটাকেই সেম মনে করি, বা নগদকে এবং ব্যাংককে আমরা সেম মনে করি। তো তাহলে আমরা বুঝতে পারতেছি যে নগদ এবং যে টাকা, এর মধ্যে সম্পর্ক কীরূপ। তো এখন দেখেন, এই যে ব্যাংক, এই ব্যাংক কিন্তু উৎপত্তি হয়েছে আমাদের যে টাকা, এই টাকার মাধ্যমে, বা টাকা রাখার জন্য আমাদের কী করা হয়েছে, ব্যাংকটা উৎপাদন করা হয়েছে, বা ব্যাংক ব্যবস্থার যে উৎপত্তি, এটা হয়েছে টাকাকে রাখার জন্য। তো টাকা হলো কি, ব্যাংক ব্যবস্থার জননী, বা টাকাই ব্যাংক ব্যবস্থার মা বলতে পারেন, ঠিক আছে? তো টাকা প্রচলন হওয়ার জন্য, টাকাকে নিরাপদ রাখার জন্য, এবং লেনদেন করার সুবিধার্থে, যে আমরা এখন অনলাইনে কী করতেছি, টাকার লেনদেন করতেছি, তো এই লেনদেনের সুবিধার্থে, বা আপনি মনে করেন 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা কিন্তু অনেক টাকা, বা 1 কোটি টাকা, 1 কোটি টাকা অনেক টাকা, এগুলো সবগুলো আপনি একসাথে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি একটা চেকে, জাস্ট একটা কাগজ, এই চেকে যদি লিখে দিয়ে দেন, তাহলে আপনার এতগুলো টাকা বইয়ে নিয়ে যাওয়া লাগলো না, এবং এই যে এই টাকা আপনি যাকে দিছেন, ওই শুধু সেই কী করতে পারবে, উত্তোলন করতে পারবে। তাহলে এখানে একটা নিরাপদ ব্যবস্থারও প্রচলন হয়ে গেল। এরপর কি, আমাদের যে ব্যাংকের প্রধান উপাদান, এটাই হলো টাকা, মানে টাকা ছাড়া ব্যাংক চলবে না। কিন্তু এই যে এই ব্যাংক চলবে কেমনে, মনে করেন টাকা হলো ব্যাংকের মা, কিন্তু ওই তো ব্যাংকের তো খাওয়া দাওয়া করা লাগবে, বা ব্যাংক যে চালায় তার তো খাওয়া দাওয়া করা লাগবে। তো ব্যাংক কীভাবে খাওয়া দাওয়া করে, এটা একটু আমরা দেখি। ব্যাংক খাওয়া দাওয়া করে হলো আপনার টাকা, ঠিক আছে? আপনি তাকে একটা টাকা দিলেন, টাকা কেন দিবেন, আপনি আপনার টাকা একজনকে কেন দিয়ে দিবেন, সে আপনাকে আশ্বস্ত করলো যে সে আপনাকে 6% দিবে। মানে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন, 1 বছর পর সে আপনাকে 1,06,000 টাকা দিবে, মানে 6,000 টাকা বেশি দিবে। এর লোভে আপনি কী করলেন, তার কাছে জমা রাখলেন। সে কী করলো,
সে অন্য একজনকে বলল, এই তুমি ব্যবসা করবা, তোমার টাকা দরকার, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু তুমি আমাকে দেবে 10%। মানে 1 লক্ষ টাকা আমি তোমাকে দিচ্ছি, বিনিময়ে তুমি 1 বছর পর আমাকে 10,000 টাকা দিবে, 1,10,000 টাকা দিবা। এই এখন 1,10,000 টাকা, এই 10,000 টাকার থেকে 6,000 টাকা আপনাকে দিয়ে দিল, বাকি 4,000 টাকা ব্যাংকের পকেটে চলে গেল। তো এটাই হলো ব্যাংকের যে মুনাফা বা ব্যাংকের ব্যবসায়িক যে মুনাফা বা ব্যাংকের যে খাওয়া দাওয়া, এটার ব্যবস্থা। এরপর দেখি যে 4 নম্বরে আমাদের কি করা হয়েছে। তো 4 নম্বরে যে বলা হয়েছে আমাদের ব্যাংক, ব্যাংকিং এবং ব্যাংকার। আমরা জাস্ট একটা সিম্পল একটা জিনিস বলি, ব্যাংক কি? ব্যাংক হলো যেখানে আমরা টাকা জমা রাখি বা টাকা জামানত রাখার জন্য, আমানত রাখার জন্য একটা জায়গা হলো ব্যাংক। ব্যাংকিং কি? যেই সিস্টেমে আমরা টাকা রাখবো বা যেই সিস্টেমে ব্যাংক চলে, ব্যাংক একজনের থেকে টাকা নিবে, সেটা আমানত হিসেবে রাখবে, অন্যজনকে সেটা ঋণ হিসেবে দিবে, তার থেকে সুদ নিবে, ওই সুদের টাকা আবার যার থেকে আমানত নিয়েছে তাকে দিবে। এই যে সিস্টেম, এই সিস্টেম হলো ব্যাংকিং। এবং ব্যাংকারকে, এই যে এই সিস্টেম যে পরিচালনা করে বা ব্যাংকের যে কাজ করে, সেই হলো ব্যাংকার। আশা করি বুঝাতে পেরেছি। এখন দেখেন ব্যাংকের যে উৎপত্তি, এটা নিয়ে একটু আলোচনা করি। তো এখন দেখেন ব্যাংক আসছে কিন্তু, বা ব্যাংকের যে শব্দগত উৎপত্তি, ব্যাংক শব্দ আসছে হলো ব্যাংকো থেকে। তো এখানে আরও কিছু শব্দ আছে যেগুলো ল্যাটিন শব্দ। তো এই ল্যাটিন শব্দগুলো থেকে আসছে, কিন্তু বেশিরভাগ ধরা হয় হলো ব্যাংকো, BANCO, ঠিক আছে। এই ব্যাংকো হলো যে বেঞ্চ, বা আমরা যে বেঞ্চে বসি, ওই বেঞ্চ থেকে আসছে হলো ব্যাংকো। এই বেঞ্চ কেন বলা হয়েছে? যে ল্যাটিন বা ইতালিতে একদম প্রাচীন যুগে বা মধ্যযুগের টাইমে, তখন মানুষ রাস্তার পাশে একটা টেবিল রাখতো বা বেঞ্চ রাখতো। ওই বেঞ্চের মাধ্যমে তারা কি করতো? টাকা আদান প্রদান করতো। কিভাবে? মনে করেন আপনার কিছু টাকা আছে, আপনি আপনার ঘরে রাখতে পারতেছেন না চোরের ভয়ে, ওই চোরের ভয়ের টাকা আপনি কি করবেন? ওই বেঞ্চে জমা রাখবেন এবং আপনার যখন প্রয়োজন হবে তখন নিয়ে যাবেন। ওই ব্যাংকে এখন এই যে টাকা রাখছে, এই টাকার যে ব্যাংকের মালিক, বেঞ্চের মালিক, ওই বেঞ্চের মালিক কি করছে? ওই টাকাটা আরেকজনকে দিছে, বলছে তোমার টাকা লাগতেছে, এখান থেকে নিয়ে যাও, পরবর্তীতে তুমি পরিশোধ করে দিও। এই যে ব্যাংক ব্যবস্থা, ওইখান থেকে, এই বেঞ্চ থেকে উৎপন্ন, এই জন্য ব্যাংকো থেকে, এই ব্যাংকো থেকে আসছে হলো BANK, ঠিক আছে। তো এখন দেখেন যে ইতালি থেকেই মূলত ব্যাংক ব্যবসার উৎপত্তি হয়েছে, যেটা হলো লম্বার্ডি স্ট্রিট থেকে মানুষ একটা লম্বা টুল বা বেঞ্চে কী করতো? অর্থ জমা রাখতো এবং ধার দেওয়ার ব্যবসা করতো। তো এর আগেও হয়েছে, ওটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো ব্যাংক কি? ব্যাংক হলো একটা আর্থিক প্রতিষ্ঠান। এইখানে ব্যাংক কি আমরা যেটা বলছি, যা জনগণের থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে বা আপনার থেকে টাকা নেবে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে আরেকজনের কাছে টাকাটা দিয়ে কি করবে? তাদের ব্যবসা পরিচালনা করবে। ব্যাংকিং কি? ব্যাংকিং হচ্ছে এই যে বললাম যে ব্যাংকের প্রসেস। ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা এবং ঋণ দেওয়ার একটা নিরাপদ প্রতিষ্ঠান, এবং ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলী বা ব্যাংকের যে সকল কার্যাবলী আছে সেইগুলোকে বলা হয় হলো ব্যাংকিং। এখন দেখেন আমাদের যে ব্যাংকিংয়ের প্রধান কার্যাবলীগুলো কি, বা তো ব্যাংকের যেই কাজ, ওইখানে দেখেন আমরা যেটা সংজ্ঞায় বলছি, যেটা যে আমানত সংগ্রহ করবে বা আপনার থেকে টাকাটা নিবে, এরপর কি ঋণ দান করবে, আরেকজনকে টাকাটা দিবে। 3 নম্বরে কি আছে? বিনিময় বিলে স্বীকৃতি। বিনিময় বিলে স্বীকৃতি কি? মনে করেন আপনার কাছে একজনের টাকা পাই, আপনি তাকে একটা কাগজ দিলেন, তোমাকে আমি 1 মাস পর কী করব? টাকাটা দিব। কিন্তু আমি তো বিশ্বাস করব না যে তুমি একটা কাগজ ধরে দিলে আমি কেমনে তোমাকে বিশ্বাস করব, তুমি যদি ভেগে যাও। তখন এই স্বীকৃতিটা দিবে হলো ব্যাংক। ব্যাংক কী করবে? ব্যাংক বলবে যে ওর যদি টাকাটা দিতে না পারে তাহলে আমি দেব। বাকি সব আইনগত ব্যবস্থা কী নিবে? ব্যাংক নিবে। এই যে ব্যাংক একটা স্বীকৃতি দিল বা একটা দায় নিল, এটাই হলো ব্যাংক যে বিনিময় বিলে স্বীকৃতি প্রদান করে। তো এটা একটা নির্দিষ্ট চার্জের বিনিময় করে এবং নির্দিষ্ট একটা জামানতের বিনিময় করে। এরপর কি? বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন। মনে করেন আপনি চায়না থেকে কিছু প্রোডাক্ট আনবেন। তো এখন চায়না থেকে যে প্রোডাক্ট আনবেন, আপনি একটা চায়নার যে সেলারকে বলতেছেন আপনি আমাকে কিছু প্রোডাক্ট পাঠান, আমি আপনাকে কিছু টাকা দিব। কিন্তু ওই চায়নার মানুষ যদি আপনাকে কেমনে বিশ্বাস করবে, বা আপনি বা কেমনে বিশ্বাস করবেন যে তাকে টাকা দিলে আপনি কি পণ্যটা পাবেন? এই জন্য বিদেশে একটা ব্যাংক থাকে এবং বাংলাদেশে একটা ব্যাংক থাকে। ওই দুইটা ব্যাংক কী করে? যে চায়নার যেই সেলারটা আছে তাকে বলবে যে হ্যাঁ, আমি যে আমি গ্যারান্টি নিলাম যে সে বা বাংলাদেশের যে মানুষ আপনাকে অর্ডার করছে সে টাকাটা দিবে। এখন সে যখন ব্যাংক থেকে একটা প্রতিশ্রুতি পাইলো, তাহলে সে টাকাটা যেই পণ্যটা পাঠালো, এবং এইখানে বাংলাদেশের যে ব্যাংক আছে সে আপনার থেকে টাকা নিয়ে বললো যে হ্যাঁ, আমি আপনাকে গ্যারান্টি দিলাম যে পণ্যগুলো সে পাঠাবে, বিনিময়ে আপনি টাকাগুলো দিতে পারেন। আপনি যখন ব্যাংকের থেকে এই শুনলেন, তাহলে আপনি তা কী করতে পারলেন? যে বিশ্বাস করতে পারলেন। এই জন্য যে বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন বা প্রত্যয়ন, এগুলোর জন্য যেটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট, বা আমরা যে বললাম ব্যাংক, চায়নার ব্যাংক এবং
বাংলাদেশের ব্যাংক, এটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট। তো এটার মাধ্যমে আমদানি রপ্তানি করা হয়। এরপর কি অর্থের স্থানান্তর। আপনি মনে করেন যদি আপনাদের আশেপাশে কেউ বিদেশি যা প্রবাসী যারা থাকে তাকে আপনি জানতে পারবেন যে বিদেশ থেকে টাকা পাঠানো হয় কিন্তু ব্যাংকে। অন্য কোনো হুন্ডি টুন্ডি যেগুলো আছে ওগুলো ইললিগাল এবং রিস্কি বেশি, টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর কি মূল্যবান দলিল ও বস্তু সংরক্ষণ, মানে লকারের কাজও করে ব্যাংক। মানে আগে করতো, এখন খুব একটা বেশি করে না, কিন্তু আগে যে আপনার গুরুত্বপূর্ণ যে কাগজপত্র বা দলিল আদি, এরপর আপনার যে টাকা পয়সা সোনা গহনা এগুলো জমা রাখতো কি, এগুলো জমা রাখা হয় ব্যাংকে। এরপর কি সম্পদ ব্যবস্থাপনা ও পরামর্শ। তো ব্যাংক অনেক সময় আপনার কি করে, আপনাকে পরামর্শ প্রদান করে। পরামর্শ কেন প্রদান করে, এটাও অবশ্যই লাভের জন্য, যে আপনাকে ব্যাংক থেকে একটা লোক পাঠানো হয়েছে যে আপনি 6% রাখেন, এটা হলো আপনি যখন ইচ্ছা তখন তুলতে পারবেন। 9% রাখেন, যেটা হলো আপনি 5 বছর পর পাবেন, মানে আপনি যখন ইচ্ছা তখন তুলবেন না, একেবারে 5 বছর পরে পেতে পারবেন। যদি 5 বছরের আগে তুলে ফেলেন আপনি টাকা পাবেন না। তো এই যে তার একটা 6%, 9% একটা প্রফিটের যেই বিষয় দেখাচ্ছে, এটাই হলো যে সম্পদ ব্যবস্থাপনায় ব্যাংক পরামর্শ প্রদান করে। এরপর কি আছে, এরপর আছে হলো আমাদের যে ব্যাংকার। তো ব্যাংকার কি, আমরা যাই বলছি যে ব্যাংক পরিচালনার সাথে যে সংযুক্ত সেই হলো ব্যাংকার। তো এই যে তাকে বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে ওই যে ব্যক্তি ওটাকে প্রস্তুত করা হয় আর কি, যে ব্যাংকের যে পরিচালনা ব্যবস্থা ওইটা করার জন্য। তো এরপর কি আছে আমাদের 5 নাম্বার টপিক, আমাদের 4 নাম্বার এখন শেষ হয়েছে। 5 নাম্বারে আছে হলো আমাদের ব্যাংক ব্যবসায়ের ইতিহাস ও ক্রমবিকাশ, বা ব্যাংক কোত্থেকে আসছে, কীভাবে আসছে, বা আমাদের যে সময়ের যেই ক্রমবিকাশ বা সময়ের যেই সিরিয়াল অনুযায়ী ব্যাংক কোথা থেকে আসছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমাদের ব্যাংক, বর্তমান ব্যাংক, এই ব্যাংক কিন্তু আমাদের যে 5000 বছর পূর্বে, মানে যখন খ্রিস্টপূর্ব 5000 বছর আগে, মানে আমাদের যে বর্তমানে 2026 চলতেছে, এই 2026-এরও 5000 বছর আগে, বা এটা হলো 2000 সালের 5000 বছর আগে হিসাব করেন। তো এখন এই যে 5000 বছর আগে যেই উন্নত যে সভ্যতাগুলো ছিল, যেই ব্যাবিলনীয় সভ্যতা, রোম সভ্যতা, পারস্য, চীনের সভ্যতা, গ্রিক সভ্যতা, এইগুলোতে প্রথম ব্যাংকের বিকাশ দেখা যায়। এখানে কিভাবে ব্যাংকের বিকাশ দেখা যায়, বা তখন তারা ব্যাংক সম্বন্ধে কীভাবে জানতো, তখন তো টাকাই তেমন একটা ভালোভাবে পরিচিতি লাভ করে নাই, বা মুদ্রা। তো তখন হয়তো কি, মানে যেই মন্দিরগুলো আছে বা চার্চগুলো আছে, ওই চার্চগুলোতে মানুষ তাদের টাকাগুলো সংরক্ষণ করতো বা জমা রাখতো। তো এভাবেই ব্যাংক ব্যবস্থার প্রথম যে প্রচলন বা জমা রাখার যে পদ্ধতি তখন থেকে শুরু। এরপর বর্তমানে যেই ব্যাংক ব্যবস্থা, এটার প্রথম যে ব্যাংক, ওই ব্যাংক যে ব্যাংকের উৎপত্তি হলো ব্যাংক অফ ভেনিসের মাধ্যমে ইতালিতে। ঠিক আছে, ইতালিতে 1157 সালে প্রথম ব্যাংক কি হয়, প্রতিষ্ঠা হয়, এবং ওই ইতালিতেই কিন্তু আধুনিক ব্যাংক ব্যবস্থার জন্ম হয়। তো ওইটা হলো আরেকটা ব্যাংকের মাধ্যমে, ইতালি এবং গ্রিসের। তো আমাদের যেই ভারতীয় উপমহাদেশ, ওই ভারতীয় উপমহাদেশে 1700 সালে দি হিন্দুস্তান ব্যাংক নামে ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে যে ভারত উপমহাদেশে প্রথম আধুনিক ব্যাংক গঠন হয়। এর আগে আমাদের যে ইংল্যান্ড ছিল, তো ওইখানে ব্যাংক অফ ইংল্যান্ড নামে 1694 সালে কি হয়, ব্যাংক প্রতিষ্ঠা হয়, যেটা হলো ইংল্যান্ডে হয়, ব্যাংক অফ ইংল্যান্ড। এরপর আমাদের যে 1935 সাল, এখানে যে বর্তমান যেই ভারত, তো বর্তমান ভারতের ব্যাংকের প্রধান যেই ব্যাংক, ভারতের সকল ব্যাংকের প্রধান, বা যেটাকে সেন্ট্রাল ব্যাংক করা হয়, তো ওই ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। ভারতে ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1700 সালে, যেটা দি হিন্দুস্তান ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয়, যেটা হলো যে ইংরেজরা প্রতিষ্ঠিত করে। 1935 সালে প্রথম যে সেন্ট্রাল ব্যাংক, ওই সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠিত হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নামে। এবং 1948 সালে পাকিস্তানে বা বাংলাদেশের যেই পাকিস্তানি আমল ছিল, ভারত ভাগের পর, তো বঙ্গভঙ্গ আর কি, তো ভারত ভঙ্গের পর 1948 সালে বাংলাদেশের কেন্দ্রীয় বা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। এরপর দেখি আমাদের বাংলাদেশের একটা সেন্ট্রাল ব্যাংক আছে, তো ওই সেন্ট্রাল ব্যাংকটা হলো আমাদের যে বাংলাদেশ ব্যাংক, আশা করি আপনারা জানেন। তো ওই বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা যেই সূচনা, ওইটা একটু দেখি। তো বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা হলো যে 16 ডিসেম্বর, যেদিন বাংলাদেশ বিজয় লাভ করে বা বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, ওই দিন বা 16 ডিসেম্বর বাংলাদেশের যে রাষ্ট্রপতি ছিল
ওই রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী 1971 সালে একদম অফিসিয়ালি এটা হলো 1972 সালে 26শে মার্চ, মানে কার্যকর হওয়া যেই আইন বা রাষ্ট্রপতির যে আদেশ ওইটা অধ্যাদেশ হলো 1971 সালে 16 ডিসেম্বর, কিন্তু বাংলাদেশ যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ওইটা প্রতিষ্ঠা হলো 1972 সালে 26শে মার্চ। এরপর যে মুক্তিযুদ্ধের পরবর্তীতে বাংলাদেশ তো মানে ভালো অবস্থাতে ছিল না, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ ছিল, যে পাকিস্তানেরা সব নিয়ে গেছে। কারণ তারা এমনই মানে যেই দেশে শাসন করতো ওই দেশে মানে যে শাসনকারী যে দেশগুলো থাকতো তারা কি করতো ওই দেশের সব টাকা পয়সা নিয়ে যেত। তেমনি বাংলাদেশে যে পাকিস্তান কী করছে শাসন করছে তখন বাংলাদেশের সব টাকা পয়সা নিয়ে গেছে। তো পরবর্তীতে 9 মাস যুদ্ধ হয়েছে, তখন তো ব্যাংকের অবস্থা তত ভালো থাকবে না, সব কিছু বন্ধ ছিল। তো স্বাধীনতার পর যে ব্যাংকগুলো ছিল পাকিস্তানে যে ব্যাংকগুলো ছিল ওইখানের টোটাল 12টি ব্যাংক ছিল এবং এই 12টি ব্যাংকের 1090টি শাখা ছিল। কিন্তু মানে যে অধিকাংশ ব্যাংকের যে প্রধান অফিস ওই প্রধান অফিস ছিল পাকিস্তানে। বা পাকিস্তান যেহেতু তাদের যে গুরুত্বপূর্ণ যেই সংগঠনগুলো থাকবে বা গুরুত্বপূর্ণ যেই স্থাপনা এগুলো তো ইয়াতেই করবে, পাকিস্তানে করবে, তো তারা প্রধান অফিসগুলো করতো কিসে পাকিস্তানে। কিন্তু যখন বাংলাদেশ কি হয় স্বাধীন হয় তখন যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা তখন তো মানে বাংলাদেশ মাত্র স্বাধীন হয়েছে, বাংলাদেশের তো তেমন একটা কিছু নাই। তো বাংলাদেশে যে ব্যাংকগুলো ছিল তো ওই ব্যাংকের কয়েকটি শাখা, বিশেষ করে 6টি ব্যাংককে, যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, এগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হয়। মানে এগুলো আগে প্রাইভেট ছিল, এগুলোকে বাংলাদেশের যে সরকার ওই বাংলাদেশের সরকার নিয়ে তাদেরকে জাতীয়করণ করে ফেলে এবং এগুলো সবগুলোকে কি সরকারি ব্যাংকে রূপান্তর করে ফেলে। কিন্তু পরবর্তীতে 80-র দশকে মানে স্বাধীনতার পর যে এই যে 6টা ব্যাংকে কী করলো রাষ্ট্রায়ত্ত করলো বা জাতীয়করণ করলো, এরপর এই ব্যাংকগুলোকে বাংলাদেশে যে সরকার ওইটাকে আবার কি করে ফেলে বিরাষ্ট্রীয়করণ করে ফেলে বা আবার প্রাইভেট করে দেয়। কারণ কি? কারণ তারা যে ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্ত করার জন্য রাষ্ট্রায়ত্ত করে ফেলছে, এগুলো নিচে হলো বাংলাদেশের অর্থনীতিতে কী করার জন্য অবদান রাখার জন্য, কিন্তু তারা কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারে নাই। আসলে এই কাঙ্ক্ষিত ভূমিকা না রাখার কারণ হলো বাংলাদেশের সরকার, ঠিক আছে। বাংলাদেশে মানে যেই দুর্নীতিমুক্ত সরকার ওই দুর্নীতিমুক্ত সরকার কখনো আসে নাই। যে এই যে আমরা যে 6টা ব্যাংকের নাম বললাম, এখানে যে সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক এই দুইটা বর্তমানে বাংলাদেশের সরকারি ব্যাংক আছে। বাকি জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, এই 4টা ব্যাংক কি এখন প্রাইভেট হয়ে গেছে। কিন্তু এই 4টা ব্যাংকে এখন কিন্তু ভালোই অবস্থায় আছে। তার মানে বাংলাদেশের যে সরকার বা বাংলাদেশে যেই সরকার আসতো তারাই তাদের আপন মানুষ বসাইতো এখানে। এর ফলে কি হয়েছে, বাংলাদেশের যে ব্যাংক ব্যবস্থা উড়ে গেছে। 80-র দশকে কী করছে, সবগুলোকে আবার বেসরকারি খাতে কি ছেড়ে দিছে। তো এখানে এটা হলো আউট অফ কন্টেস্ট, তো এটা আপনারা মাথায় রাখবেন না। যাই হোক, তো এখন এই পর্যন্তই ছিল আমাদের আজকের চ্যাপ্টার। তো কি করা হয়, 80-র দশকে বিরাষ্ট্রীয়করণ করা হয়, রাষ্ট্রীয়করণ করা হয়েছে হলো 1972-এ এবং বিরাষ্ট্রীয়করণ হলো 80-র দশকে। মানে আস্তে আস্তে কি সবগুলো ছেড়ে দিতে থাকে এবং 90-এর দশকে কি একদম বাংলাদেশের যে সরকারি এবং বিশেষায়িত বেসরকারি ব্যাংক এগুলো সবগুলো কাজ করছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। মানে এগুলো সব বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, কিন্তু সবগুলো যে সরকারি ব্যাংক দুইটা আছে, যে সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক, এগুলো সরকারি আছে, বাকি বেসরকারি ব্যাংক এবং বিশেষায়িত কিছু ব্যাংক আছে, যেমন এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক হলো এক্সপোর্ট ইম্পোর্টের জন্য সংশ্লিষ্ট আর কিছু ইন্টারন্যাশনাল ব্যাংক আছে বাংলাদেশে। তো এই হলো আমাদের আজকের চ্যাপ্টার। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।